আপনারা সম্বর্ধনা অনুষ্ঠান দেখছেন, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা এই সম্পূর্ণ সম্বর্ধনা অনুষ্ঠানে যারা বক্তব্য রাখলেন, দেশের প্রবীণদের কি পরিস্থিতি, এই রাজ্যে প্রবীণদের কি পরিস্থিতি, এই নিয়েই আমরা এখন আলোচনা শুনব রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনের কাছ থেকে। পুরুষোত্তম রায় বর্মন কি বলেন? অনুষ্ঠানের শেষ আমরা চলে এসেছি। পঞ্চমবিশ্ব আজকে আমাদের অপরাধমুক্ত ডক্টর চন্দ্রিকা বসু মজুমদার, সাংবাদিক সভাপতি নিখিল দত্ত, গৌতম উপস্থিত বন্ধুগণ, অনেকক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা হলো। আমরা এখানে পাঁচজনকে সম্বর্ধনা দিয়ে আমরা নিজেরা গর্বিত হলাম এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে এই পাঁচজন প্রবীণ নাগরিক যারা সারা জীবন সমাজের জন্য, পরিবারের জন্য নিঃস্বার্থভাবে শ্রমদান করে গেছেন, সমাজ, জাতি, দেশ গঠনে নীরব ভূমিকা রেখেছেন, তাদের হাতে আমরা তাদের হাতে কিছু সম্বর্ধনা তুলে দিতে পারলাম। এটা দিয়ে আমরা ধন্য হয়েছি। একটা কথা বলা প্রয়োজন, রক্ত ঋণ শোধ করা যায় না। এই প্রবীণ নাগরিকরা যারা সম্বর্ধনা গ্রহণ করলেন, তপন দেব বর্মা এখানে আছেন, তিনি একজন নায়কের মতো রিক্সা চালিয়ে এখানে এসেছেন। আমি তাকে সালাম জানাই, আমি তাকে নমস্কার জানাই। তিনি আমাদের গর্ব। এখানে নানুমি আছেন, তিনি অসুস্থ শরীরে আমাদের কাছে এসেছেন। তিনি একজন অত্যন্ত পরোপকারী সজ্জন মানুষ। এখানে আমাদের মনোরা বেগম আছেন, আরও দুজন আছেন। তারা প্রত্যেকে কিন্তু সমাজের প্রান্তিক অংশের মানুষ এবং তারা বিভিন্নভাবে এখনও তারা সমাজের জন্য করে যাচ্ছেন। আজকে বিশ্ব প্রবীণ দিবস আমরা পালন করছি। এখানে অনেক আলোচনা হয়েছে। একজন প্রবীণ নাগরিক 70 বছরের ঊর্ধ্বে বয়সী নাগরিককে রিক্সা চালিয়ে জীবনযাপন করতে হয়। এটা তো আমাদের লজ্জা। এর জন্য তো আমাদের অপরাধী মনে হয়, সমাজকে অপরাধী মনে হয়। যখন কোনো বয়স্ক মানুষকে আমি রিক্সা চালাতে দেখি, তখন কিন্তু আমার নিজের কাছে অপরাধী মনে হয়। এটা আপনাদের সবারই হয়। কেন প্রবীণরা কাজ করবেন? যারা কাজ করার সামর্থ্য নেই, তারা কেন নিজের অন্য সংস্থানের জন্য কাজ করবেন? তাদের তো সারা জীবন তারা শ্রম দিয়ে গেছেন। এখন তো তাদের দায়িত্ব আমাদের গ্রহণ করা উচিত, সমাজের, সরকারের, রাষ্ট্রের। এটা আমরা করতে পারছি না বলেই আজকে প্রবীণরা ভালো নেই। কালকে বিশ্ব প্রবীণ দিবসে আগরতলা দূরদর্শনের পক্ষ থেকে আমাকে এক সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তো যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন সেই সঞ্চালিকা, উনি বললেন প্রবীণরা কেমন আছেন। আমি বললাম প্রবীণরা কেমন আছেন এটার এক কথায় উত্তর দেওয়া খুব কঠিন। এটার উত্তর এক কথায় হয় না। এখানে আমি ডক্টর চন্দ্রিকা বসু মজুমদারের আলোচনা শুনছিলাম। তিনি বলছেন ওনারা যখন বাইরে গেলেন তখন দেখলেন যে যারা বাইরে যাচ্ছেন বিদেশ ভ্রমণে, তাদের মধ্যে একটা বড় অংশেরই বয়স 70-এর উপর এবং তারা স্মার্ট, তারা আনন্দে ভরপুর, তারা জীবন উপভোগ করছেন। এটা শুনলে আমারও ভালো লাগলো। কিন্তু এটা তো আংশিক ছবি। এটা তো উচ্চবিত্ত জীবনের ছবি, মধ্যবিত্ত জীবনের ছবি। কিন্তু এর বাইরে গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে যে বিরাট সংখ্যক প্রবীণ মানুষ আছেন, তারা তো অনাহারে, অবহেলায়, নিঃসঙ্গ, একাকী জীবন পালন করছেন। এবং এই কারণেই প্রবীণরা আজকে ভালো আছে এটা বলা যায় না, প্রবীণরা ভালো নেই। এখন আপনারা বলতে পারেন, যখন সমাজের একটা বৃহত্তর অংশের মানুষ ভালো থাকে না, যখন সমাজে পণ্য, মুনাফা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, তখন প্রবীণরা ভালো থাকবে আমরা কি করে আশা করি? কথাটার কিন্তু উত্তর নেই। কিন্তু এর মধ্যেও আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে যাতে প্রবীণরা ভালো থাকে, প্রবীণরা ভালো থাকার ব্যবস্থা করা যায়। এবং আমাদের সংবিধান, আমাদের মানব অধিকার সব বলে যে প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার আছে এবং প্রবীণদেরও সৃষ্টিশীল, সৃষ্টিমুখর জীবনযাপন করার অধিকার আছে। এই ওই যে অধিকারটাকে নিশ্চিত করতে গেলে আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন। আজকে বিশ্ব প্রবীণ দিবস ঘটা করে পালন করা হবে। কীরকম ঘটা করে পালন করা হবে একটা ছোট্ট উদাহরণ দিই। কালকে যখন আমি বাড়ি এলাম 6টার সময়, তখন গৌতম হঠাৎ আমাকে ফোন করলো, দাদা আমাকে ফোন করেছিল সমাজ কল্যাণ দপ্তর থেকে। কী বাবা ফোন করে বললো, আপনি কোথায় আছেন?
এখনই আসুন। গৌতম জিজ্ঞেস করল কে আপনি বলছেন, আমি এখনই আসতে হবে, আসুন, আজকে বিশ্ব প্রবীণ দিবস, আপনি এসে ফলগুলো গ্রহণ করুন। তখন গৌতম স্বাভাবিকভাবে, আমি বললাম আরেকটু ভালো ডোজ দিতাম। গৌতম স্বাভাবিক বলল আপনি কে, আপনাকে আমি কি বলেছি আজকে ফল নিতে আসবেন, আর আপনি আসবেন আমাকে এখানে এসে থাকতে হবে? তখন বললো আপনারা এনজিও করেন, ফল নেবেন না। গৌতম বলল আমাদের ফলের দরকার নেই। এই যে মানসিকতা, প্রবীণ দিবসে সরকার দায়িত্ব পালন করছে, ধানমন্ডির সম্পাদককে ফোন করে প্রায় ধমকাচ্ছে, আপনি কোথায়, আপনি চলে আসুন, আমরা ফল দিতে এসেছি, ফলটা গ্রহণ করে রসিদ দিন। এই হচ্ছে যান্ত্রিকতা। আমি হলো যে ভদ্রলোকের 12টা বেজে যেত, কিন্তু গৌতম ভদ্রলোকই বলেছে এই হচ্ছে বিশ্ব প্রবীণ দিবসের সরকারের মনোভাব। এখন প্রবীণরা ভালো থাকবে কি করে? প্রবীণরা ভালো থাকতে গেলে আমি যেটা মনে করি সবচেয়ে যেটা জরুরি, সার্বজনীন পেনশন সমস্ত প্রবীণ নাগরিকের জন্য, দারিদ্র সীমা রাখা নিচে উপরে নির্বিশেষে সমস্ত প্রবীণ নাগরিকের জন্য অন্তত মাসিক 10,000 টাকা। এই মুহূর্তে আমাকে বলবেন অনেক বড় টাকা, আমি বলি বড় টাকা নয়, সম্ভব 10,000 টাকাটাও অন্তত 8,000 টাকা মাসিক পেনশন সরকার চালু করুক, ইউনিভার্সাল ওল্ড এজ পেনশন। তাহলে তো আমাদের দেশের প্রবীণ নাগরিকরা বাকি দিনটা স্বস্তিতে মাথা উঁচু করে বাঁচতে পারে। কত টাকা খরচ হবে? আমাদের জিডিপির 1% খরচ হবে না। সরকারের সদিচ্ছা থাকলে প্রবীণ দিবসে মরা কান্না না খেয়ে দিয়ে, সরকারের যদি প্রবীণদের প্রতি সম্মান থাকে, শ্রদ্ধা থাকে, তাদের প্রতি দরদ থাকে, কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলেই সারা দেশে সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য ইউনিভার্সাল ওল্ড এজ পেনশন চালু করতে পারেন। এই দাবিটা উঠছে, 10,000 টাকা মিনিমাম পেনশন চালু করতে হবে, এটা আমাদের দাবি। কারণ কি, আমি দেখি আমাদের দেশে কত সংখ্যক মানুষ পেনশন আওতায়, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পেনশন দেয়, সব মিলিয়ে কত 2,000, 2,500, 3,000 টাকা, তাও সবাই পায় না, শতকরা 30 জন মানুষও পায় না। আর এর বাইরে যাদের সংগঠিত ক্ষেত্রে আমাদের কর্মশক্তির কতজন 5% থেকে 7% সংগঠিত ক্ষেত্রে আছে, তারা পেনশন পায়, তাদের পেনশন আজকে বিপন্ন হয়ে গেছে। অসংগঠিত ক্ষেত্রে পেনশন নেই। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আপনারা অনেকেই জানেন আমাদের রাজ্যে পাবলিক সেক্টর ইউনিটগুলো, টিআরটিসি, অন্যান্য ক্ষেত্রে যারা চাকরি থেকে অবসরে যান, অবসরের আগের দিন তারা 60,000 টাকা 70,000 টাকা বেতন পেতেন। অবসরের পর তাদের পেনশন কত হয় জানেন? 2,000 টাকা। তারা কি পেনশন পায়? ইপিএফ পেনশন। ইপিএফ পেনশন দিয়ে ব্লাড প্রেশারের বড়ি মাসে একটাও হয় না। আজকেও আমার কাছে দুপুরবেলা হোমগার্ড এসেছিল, তারা পেনশন কত হয় জানেন? 2,500 টাকা। মামলা করে 1,000 ছিল, 2,500 হয়েছে। তারা এসে কাঁদছে, বলছে স্যার আমরা সুইসাইড করবো। একজন মহিলা বলছে স্যার আমি আপনার বাড়িতে কাজ করবো। শুনুন, এই কথাটা শুনলে তো নিজেকে ঠিক রাখা যায় না, কারণ তাদের অসহায় অবস্থা। 2,500 টাকাতে কিচ্ছু হয় না। একজন প্রবীণ নাগরিকের পক্ষে 2,500 টাকা সুগারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ কোনোভাবেই সম্ভব নয়। তাই আজকে প্রবীণ দিবসে যেটা সবচেয়ে জরুরি, যে সব প্রবীণকে যদি ভালো রাখতে হয় তাহলে ইউনিভার্সাল ওল্ড এজ পেনশন চালু করতে হবে, তবেই আমরা প্রবীণদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে হবে। এখন আমাদের দেশের মোট জনসংখ্যা বর্তমানে 13% হচ্ছে 60 ঊর্ধ্ব মানুষ। এটা আগামী 10 বছর 15 বছর পর এই সংখ্যাটা দাঁড়াবে 20%। এখন বলছে সিলভার ইকোনমি, এই 20% মানুষ, এর মধ্যে যারা উচ্চবিত্ত মানুষ, তাদের ভোগ্য পণ্যের চাহিদা দিয়ে অর্থনীতিকে উজ্জীবিত করা যাবে বলে কালকে হিন্দু পত্রিকাটা আর্টিকেল দেখো সিলভার ইকোনমি। কারণ আমাদের দেশে এই অ্যাবভ 60 এই সংখ্যাটা 13% যা বাড়বে, এটা বাড়ছে অনেক কারণে। আজকে থেকে 125 বছর আগে শতকরা 2-3 জন মানুষ 60 অতিক্রম করতেন। আর মানুষের আয়ু বাড়ছে বিভিন্ন কারণে, আপনারা জানেন। আর এর ফলে আজকে প্রবীণদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং আরেকটা সমস্যা কি, এই যে ওল্ড এজ পেনশন কেন চালু হচ্ছে না? ওল্ড এজ পেনশন চালু হচ্ছে না কারণ কি, প্রবীণরা অ্যাজ এ ওল্ড সিটিজেন দে আর নট এ প্রেশার গ্রুপ। প্রবীণরা বিভিন্নভাবে বিভক্ত। সমস্ত প্রবীণ এই প্রশ্ন যদি একত্রিত হতো, এটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতো, তাহলে রাজনৈতিক দলগুলো, শাসক দল, বিরোধী দল, তারা সবাই তাদের এজেন্ডাতে এটা রাখতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রবীণরা অ্যাজ এ সিনিয়র সিটিজেন দে ক্যান নট বি এ কনসলিডেটেড প্রেশার গ্রুপ, তারপরে তারা প্রেশারটা দিতে পারছে না। না দেওয়ার ফলে তারা আজকে তাদের পেনশন নেই, তারা অসহায় জীবনযাপন করছে। এইটা হচ্ছে একটা দিক। এবং আরেকটা কথা আমার যেটা মনে হয়, এখানে অনেকে আলোচনা করেছেন যে বয়স একটি সংখ্যা মাত্র। আমি চন্ডিকা দিদিমণির কথা শুনছিলাম,
উনি আমাদের থেকে 1 বছর বোধহয় সিনিয়র হবেন। উনি বলেছেন ওনার বয়স হয়েছে মনে হয় না, আমারও মনে হয় না আমার বয়স হয়েছে। এটা আসলে বয়স একটা সংখ্যা, সবটাই নির্ভর করে আমি কোন পরিবেশে থাকবো, কোন কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমি চলবো, তার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। এবং প্রবীণদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। আজকে এখন প্রবীণরা পিকনিকে গেলে, এখন প্রবীণরা গান বাজনা করলে, প্রবীণরা নিজেদের মতো সময় কাটালে আমরা কিন্তু বাঁকা চোখে দেখি না। আজকে থেকে 25, 30, 40 বছর আগেও প্রবীণদের সম্পর্কে ধারণা 60 হলো মানে সমস্ত কিছু ফুরিয়ে যাচ্ছে। তো 60 হলো মানে সমস্ত কিছু ফুরিয়ে যাচ্ছে। এবং দেখবে আমি যখন 25 বছর 30 বছর আগে আমি কিন্তু একটা লোককে দেখে বুঝতে পারতাম লোকটা 60 হয়ে গেছে, রিটায়ারমেন্টে গেছে। এখন কিন্তু মধ্যবিত্ত উচ্চবিত্তরা 60 হলে বোঝা যায় না। আমার বন্ধু আমার সঙ্গে বসে আদরকে দেখলে আমার সময় 40। বয়সের ছাপ ধরে না, কারণ মানুষ শরীর সম্পর্কে যত্ন নিচ্ছে, অর্থনৈতিক ভিত্তি তৈরি হচ্ছে এবং জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা পাল্টাচ্ছে। আমরাও আগে মনে করতাম 60 হলে সব ফুরিয়ে গেল, তার শখ আহ্লাদ বাসনা কামনা রূপ রস স্পর্শ গন্ধ গর্ণ এগুলো কোনো কিছু নেই। সে তাকে বাম বসতে পাঠিয়ে দেওয়া হলো এক করে, তার কোনো গুরুত্ব নেই। এটা কিন্তু না, প্রবীণরাও সৃষ্টিশীল জীবনযাপন করতে পারে। তো এটা আজকে হচ্ছে অনেক প্রবীণী 60-এর পর বিভিন্নভাবে নিজেদের ব্যস্ত রাখছেন, বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন, সমাজসেবায় যুক্ত হচ্ছেন। আমি দেখি সকালবেলা বিভিন্ন মর্নিং ওয়াক যারা করেন, তাদের বিভিন্ন ক্লাব আছে, তারা পিকনিকে যায়, তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। এগুলো নিজেদের সৃষ্টিশীল রাখার একটা উদ্যোগ, এটা খুব ভালো দিক। কিন্তু এর বাইরেও একটা বিরাট সংখ্যক প্রবীণ মানুষ আছেন যারা ভালো নেই। ওষুধের দাম দিন দিন বাড়ছে, ওষুধের দাম দিন দিন বাড়ছে। ডাক্তারের ভিজিট গেলেই 700-500 টাকা, হাসপাতালে গেলে গেরিয়াট্রিক ওয়ার্ড। হঠাৎ করে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। আমার সুযোগ হয়েছিল, আমি একদিন দিঘি হাসপাতালে গিয়েছিলাম আন্দোলনের একটা রোগীকে রাখার জন্য। তখন দুজন নার্স দিদি বললেন স্যার এসছেন, আমাদের ওয়ার্ডটা দেখে যান। আমরা ওয়ার্ডটা করে করে দিয়েছি। আমি দেখি সত্যি অবাক হয়ে গেলাম। আপনারা এত সুন্দর ওয়ার্ড করেছেন। তো স্যার এটা আমাদের গেরিয়াট্রিক ওয়ার্ড, আমরা এখানে আছি। আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন। আগে যেটা ইমার্জেন্সি ছিল সেই ইমার্জেন্সির উপরে এবং এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাগান করা, আমি আগরতলার মধ্যে ভাবাই যায় না এরকম একটা সুন্দর ছিমছাম নিট অ্যান্ড ক্লিন গেরিয়াট্রিক ওয়ার্ড। এবং সেখানে আমাদের সান্দনের 2-3জন পেশেন্ট ছিল। সেই নার্সরা আমার সাথে আগে থেকে পরিচয় ছিল, তারা আমার সাথে পরিচয়ের জন্য তারা অত্যন্ত আন্তরিকভাবে সেবা করেছেন। ওয়ার্ডটাও এত নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ড এবং এত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়ার্ড। এখানে ফুলের টব আছে, বিভিন্ন রকম বাহারি ফুলের টব, সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে। আমার সত্যিই খুব ভালো লেগেছে, আপনারাও ভালো কাজ করছেন। উমা কদিন পরে তারা এসে বললো স্যার আমাদের ওয়ার্ড বন্ধ হয়ে গেছে। আমি কি বললাম, মুখ্যমন্ত্রী ওয়ার্ড খুললেন বন্ধ হয়ে গেল, স্যার আমাদের ওয়ার্ড বন্ধ, আমরা বেকার। এবং আজকে আন্দোলন করেন, পত্রিকায় ওঠেন, পত্রিকায় উঠলো, তাদের লাভ লজ্জা নেই, তাদের দোকান কাটা। মুখ্যমন্ত্রী গেরিয়াট্রিক ওয়ার্ড করলো, এটা তারা জানে। মুখ্যমন্ত্রী গেরিয়াট্রিক ওয়ার্ড উদ্বোধন করলো, সে ওয়ার্ড বন্ধ হয়ে গেল। এর একটা কারণ, সম্ভাব্য কারণ হচ্ছে আমলাদের কাছাকাছি। এটা চালু হয়েছিল আগের স্বাস্থ্য সচিবের উদ্যোগে। এখন নতুন স্বাস্থ্য সচিব এসেছেন, তিনি এসে সবাইকে জ্বালা বন্ধ করে দিয়েছেন, কাটছাট করে ওয়ার্ডকে বন্ধ করেছেন। যদিও এই ওয়ার্ডের জন্য ন্যাশনাল হেলথ মিশন থেকে প্রচুর টাকা আসছে, কিন্তু সরকারের তো কানেও দেখে না, চোখেও দেখে না, বিজ্ঞাপন সর্বস্ব সরকার। তো মুখ্যমন্ত্রী আমি আশা করেছি, আমি ইচ্ছা করে আমি বিভিন্ন পত্রিকা কন্ট্রোল করে বিরাট করে খবর করা হয় যে মুখ্যমন্ত্রী উদ্বোধন করার ইউনিট বন্ধ, তারপরও সরকারের কিছু নেই, ইউনিট এখনো বন্ধ আছে। এই হচ্ছে অবস্থা। আমি আর কথা বাড়াবো না। যেটা বড় সমস্যা হলো, যদি শয্যাশায়ী হয়ে যায় কি হবে, এটা তো কারোর হাতে থাকে না। অনেকেই বলেন যে আমি শেষ বয়সে কতটা থাকবো, এটা কিন্তু কারোর ভাগ্য লিখন নয়, কিংবা ভালো লোক হলে ভালোভাবে আস্তে আস্তে মারা যাবে, এটা কিন্তু না। কে কিভাবে মারা যাবে প্রকৃতির নির্ভর করে। আমার শরীর, আমার জীবনশৈলী, আমার জিন, আমার পরিবেশ সমস্ত কিছু নির্ভর করে আমি কিভাবে মারা যাবো। আমি হাসতে হাসতে হঠাৎ করে আকস্মিক হৃদরোগে মারা যাবো, না ভুগতে ভুগতে ব্যস্ত হয়ে মারা যাবো। এটাই ভয়ঙ্কর ভয়াবহ। এটা মোকাবেলা করার জন্য আমাদের রাস্তা বুঝতে হবে। আমাদের সান্দনের এটা বড় সমস্যা। যখন রুগী ব্যস্ত হয়ে যায়, যখন শয্যাশায়ী হয়ে যায়, তখন তাকে অ্যাটেন্ড করা কিন্তু কঠিন। তার জন্য পরিষেবা প্রদানকারী লোকজন পাওয়া যায়। আমরা চেষ্টা করি, আমাদের সেক্রেটারি কিংবা অন্যান্যরা, কবির তারা, রাজীব তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেন। এটা মানুষের পক্ষ সবার পক্ষেই কাজটা করা সম্ভব। এটার জন্য আমাদের কিন্তু ভাবনা করতে হবে। আর একটা কথা, বৃদ্ধাবাস সমস্যার সমাধান নয়। বৃদ্ধাবাস
সিন্ধুতে বিন্দু। দায়িত্ব সরকারকে নিতে হবে, দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, দায়িত্ব সমাজকে নিতে হবে যে প্রবীণরা বোঝা নয়, প্রবীণরা সম্পদ, প্রবীণদের 3 হাঁটু নয়, প্রবীণদের 3য় নয়। এবং আজকে যারা এখানে অনেকেই নবীন আছে তাদেরকে আমি বলি যে তোমাদের দেখে আমাদের ঈর্ষা হয়, আমার ঈর্ষা হয়। কেন ঈর্ষা হয়? ঈর্ষা হয় এই কারণে আমি এখন এসে বুঝি যে কতটা জীবনের অপচয় করেছি। এই অপচয়টা এখন আর সেই পুরনো টাকা ফেলতে পারবো না, মেমোরি লেন যাওয়া সম্ভব না, এটা কল্পনা যাওয়া সম্ভব। আমি বুঝতে পারি কতটা অপচয় করেছি, কিভাবে জীবনটা আরো সুন্দরভাবে কাটানো যেত। এটা একটা দিক আমার আক্ষেপ হয়, তোমরা এই অপচয়টা করবে না। আরেকটা জিনিস যেটা প্রবীণদের সবচেয়ে বড় হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা যে ধীশক্তি, থার্ড আই তখনই ডেভেলপ করে যখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, মানুষ ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যায়। পোলট্রির বাচ্চাদের এখন থার্ড আই হয় না। থার্ড আই হয় যারা গ্রামাঞ্চলে মাঠে ময়দানে থেকে ঘাত প্রতিঘাতের জীবনে বাঁচে, তাদের 3য় নয়ন খোলে, তাদের অভিজ্ঞতা খোলে। এটাই হলো প্রবীণদের কাছ থেকে আমরা নিতে পারি। এই কথাগুলো বলে যারা এখানে 5 জন প্রবীণ নাগরিক এসেছেন তাদের সবাইকে আমি আমন্ত্রণ নমস্কার জানাচ্ছি এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এটা অভিনন্দন জানানোর এটা বাহ্যিক ব্যাপার, আপনারা সবাই আমাদের পরিবারের অঙ্গ। আজকের এই আলোচনা থেকে আমরা আবারও নতুন করে আমাদের দায়িত্ব সচেতন হলাম। আমরা আগামী দিনে সাংগঠনিক আরও বাইরে প্রবীণ নাগরিকদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।